সুপ্রভাত বন্ধুরা। আজ 21 জুলাই মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার জেরে প্রাণ হারালেন 4 ভারতীয় নাগরিক। গুরুতর আহত আরও একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, চলছে চিকিৎসা। গত 19 জুলাই সন্ধ্যা নাগাদ ইউক্রেনের ওদেসা বন্দর থেকে জাহাজটি ছাড়ার পরই ওই হামলার ঘটনাটি ঘটে। গিনি বিসাউয়ের পতাকাবাহী এমভি গোল্ডেন লিও নামে ওই পণ্যবাহী জাহাজে মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। তার মধ্যে 5 জন ছিলেন ভারতীয়। 4 ভারতীয় নাগরিক নিহত এবং একজন গুরুতর আহতের ঘটনার পর নয়াদিল্লি তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলার ঘটনায় রাশিয়াকেই দায়ী করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সমস্ত চুক্তি স্থগিতের কথা ঘোষণা করল ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত ঘোষণা করেছে ইরান। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলমান থাকার মধ্যে শনিবার ইরান এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আজিম গারিবাবাদি এই ঘোষণা করেন। এই ঘোষণার মাধ্যমে তেহরান প্রথমবারের মতো স্পষ্টভাবে জানিয়ে দিল যে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি তারা আর মেনে চলতে বাধ্য নয়। যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে যে তারা ভুলতে পারবে না, বললেন মুস্তাফা খোমেনি। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খোমেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে যে তারা কখনো ভুলতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক বারবার লঙ্ঘনের অভিযোগ করেছেন। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মুস্তাফা খোমেনির নামে একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। সেখানে সর্বোচ্চ নেতা বলেন, গত মাসের সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র যেভাবে লঙ্ঘন করেছে তা প্রমাণ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন এবং অবৈধ। বিবৃতিতে আরও বলা হয়েছে, চুক্তির ক্ষেত্রে মহাশয়তান বারবার অঙ্গীকার ভঙ্গ করে আবারও সবার কাছে প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করল মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার জেরে বিশ্বব্যাপী বসবাসরত ও ভ্রমণরত নিজেদের নাগরিকদের জন্য একটি জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘাত এড়াতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিশেষ নির্দেশনা দিয়েছেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে যে কোনো সময় আকস্মিক সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে এই অঞ্চলের অবস্থানরত মার্কিন নাগরিকদের সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্কে এলে গ্রেপ্তার হতে পারে নেতানিয়াহু, আবারও বললেন মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র জওহর মামদানি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে শহরটিতে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তার কার্যালয় থেকে এখনও বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মামদানি। আন্তর্জাতিক অপরাধ আদালত 2024 সালে নেতানিয়াহু এবং অন্য ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে। নির্বাচনের সময় মামদানি এমন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আসছি দেশের খবরে। বিজেপির তানাশাহিকে জোর ধাক্কা দিল তারুণ্য। সংসদের গেটে পৌঁছতেই সরে পড়লেন মোদি। মন্দির, মসজিদ, হিন্দু মুসলিম ভুলে শিক্ষা আর চাকরির ইস্যুতে জাগল তরুণ ভারত। বিজেপি সরকারের বিরুদ্ধে নয়া প্রজন্মের আন্দোলনে উত্তাল হলো রাজধানী দিল্লি। সোমবার যন্তর মন্তর পৌঁছানোর জন্য সবকটা মেট্রো স্টেশন বন্ধ করে দিয়ে লাঠিচার্জ করে ছাত্র অভিভাবকদের হেনস্থা করেও আন্দোলনের মহাজোয়ার রোখা গেল না। সিবিআই থেকে নির্বাচন কমিশন, আদানি আম্বানি থেকে ডোনাল্ড ট্রাম্প, সম্মিলিত শক্তিতে বলিয়ান এই সরকারের সব কিছু হার মানতে হলো ভারতের তরুণ প্রজন্মের কাছে।
জনপথে তোড়ে অচল রইল সংসদের প্রথম দিন। সোমবার 20শে জুলাই বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে বারবার মুলতবির ফলে সংসদের কার্যক্রম কার্যত স্তব্ধ হয়ে গেল। প্রশ্নপত্র ফাঁস এবং দিল্লি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার দাবিতে বিরোধীরা সংসদের উভয় কক্ষে প্রতিবাদ জানান। তারা বিষয়গুলি উত্থাপন করে অভিযোগ করেন এই সরকার দিল্লিতে চলমান বিক্ষোভ দমনের চেষ্টা করছে। অচলাবস্থা নিরসনে চেয়ারম্যান ভিপি রাধাকৃষ্ণন বিজনেস অ্যাডভাইসরি কমিটির একটি বৈঠক আহ্বান করেন, কিন্তু সরকারের থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না পেয়ে অচলাবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। দাবিতে অনড় রইল আন্দোলন। এতদিন টনক নড়েনি। ইতিমধ্যে জোর করে ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া সোমবারের অভিযানের ওপর নির্মম দমন নামিয়ে এনেও যখন কাজ হলো না, তখন হঠাৎ করেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সভাপতি জেপি নাড্ডা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চাইলেন। আন্দোলনকারীরাও প্রত্যাখ্যান করেননি। বিজেপির প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা দেখা করেছেন, কিন্তু আন্দোলনের মূল দাবি থেকে তাদের এক চুলও নড়ানো যায়নি। নিজেদের দাবিগুলিকেই হুবহু উদ্ধৃত করে স্মারকলিপি তুলে দিয়ে এলেন মন্ত্রীর হাতে। সোমবার বিকেলে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে 10 মিনিটের বৈঠকে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। একই সঙ্গে স্মারকলিপি তুলে দিয়ে বেরিয়ে এসে জানানো হয়েছে, সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। ত্রিপুরা রাজ্য পুলিশের ডিজির রহস্য মৃত্যু, রাজ্য জুড়ে আলোড়ন। তৈরি হলো বহু প্রশ্ন। এটা কি রাজনৈতিক চাপের ফল? ত্রিপুরার পুলিশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল সোমবার। নিজের অফিসেই উদ্ধার হয়েছে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তার ঝুলন্ত মৃতদেহ। ডাইরেক্টরেট জেনারেল অব পুলিশ ডিজিপি আইপিএস অনুরাগের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে গেছে গোটা রাজ্য। এই চাঞ্চল্যকর রহস্যজনক মৃত্যুতে প্রশাসনিক ও রাজনৈতিক মহল সহ সর্বত্র ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশকের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যেই স্তব্ধ করে দেয় গোটা প্রশাসনকে। কিছুক্ষণের মধ্যে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। জাতীয় স্তরে ওই নিয়ে ব্যাপক কৌতূহল এবং আলোড়ন তৈরি হয়েছে। আরও বড় লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ল বিক্ষোভ। বিদেশের মাটিতেও মিউট মোদি পোস্টার হাতে শুরু হয়েছে বিক্ষোভ। মোদি সবচেয়ে যুব বিরোধী প্রধানমন্ত্রী, সমস্বরে বললেন বিরোধীরা। শান্তিপূর্ণ প্রতিবাদীদের ওপর পুলিশের হামলায় তীব্র নিন্দা জানালো সিপিআইএম পলিট ব্যুরো। রাজস্থানের মন্দিরে দলিত পুরোহিতের ওপর ফের হামলার খবর পাওয়া গেছে। ফের দেশের খবরের শিরোনামে করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতায় করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। গড়িয়া অঞ্চলে 10 বছর বয়সী এক কিশোরের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে। ঘাটাল কলেজের এসএফআই নেতা অয়ন মণ্ডলকে কলেজের বাথরুমের করিডোর থেকে অপহরণ করে নির্মম অত্যাচার চালানো হয়। ঘটনায় অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের সময়ে বানানো অপারেশন রুমে 1.5 ঘন্টা আটকে রাখে অয়নকে। এসএফআই কর্মীরা খোঁজাখুঁজি করে তাকে সেখান থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের এমার্জেন্সির সামনে আহত অয়ন সহ তাঁর সঙ্গীদের ওপর আবার আক্রমণ চলে। লাঠি দিয়ে মারধর করা হয়। প্রশাসন সহ দায়িত্বে থাকা সিভিক ও পুলিশ কর্মীরা কোনো পদক্ষেপ না নিয়ে এড়িয়ে যান। অভিযোগ, এবিভিপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সৌমিক অধিকারীর নেতৃত্বে বহিরাগত আরিত্রিক মণ্ডল, সুরজ সামন্ত, স্বপন পোড়ে সহ আরও 15 দুষ্কৃতী এই আক্রমণ ও অপহরণ কাণ্ডে জড়িত। রাতেই ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছে এসএফআই। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এসএফআই ধিক্কার ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। নতুন সরকারের লক্ষ্য হওয়া উচিত বিকেন্দ্রীভূত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা। সোমবার বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দাবি সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে এমনটাই বলেন ডোমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। পাশাপাশি তৃণমূল স্তরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটিয়ে প্রান্তিক মানুষের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার প্রস্তাবও রাখেন তিনি। আলোচনায় মোস্তাফিজুর রহমান বলেন, বিগত বছরগুলিতে শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের সবথেকে বেশি ক্ষতি হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো 15 বছর ধরে তিল তিল করে শেষ করা হয়েছে। এর মধ্যে যেমন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, তেমনি রয়েছে জেলা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পর্যন্ত। তাই এই নতুন সরকারের লক্ষ্য হওয়া উচিত একটি বিকেন্দ্রীভূত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, যা গ্রামীণ প্রান্তিক মানুষের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে। সেই সঙ্গে তিনি বিগত দিনের আরজিকর অভয়াকাণ্ডের উল্লেখ করে বলেন, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সরকারের যে দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে প্রথমেই তা দূর করতে হবে।
বেসরকারি বাসের ভাড়া বাড়বে। সোমবার বিধানসভায় এই ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এদিন বিধানসভার লবিতে পরিবহন মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, রাজ্যের বেসরকারি বাসের পরিষেবা খুব দুর্দশায় আছে, এই নিয়ে রাজ্য সরকারের ভাবনা কি? অর্জুন সিং বলেন, রাজ্যের বেসরকারি বাস যে ভাড়ায় চলছে তা বজায় থাকলে বাস শব্দটি শুধু থেকে যাবে, তাই বাসের ভাড়া বাড়ানো দরকার। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সরকার সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, বামফ্রন্ট সরকারের সময় বেসরকারি বাসের ভাড়া নিয়ন্ত্রণ নির্ধারণে সরকার নিয়মিত আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিত। তৃণমূল সরকার এই ধরনের কোনো উদ্যোগ 15 বছরে নেয়নি। বেসরকারি বাসের ভাড়া পুরোপুরি মালিকদের ইচ্ছের ওপর নির্ভরশীল ছিল। বাসের ভাড়া নিয়ে যাত্রী অসন্তোষ প্রশ্নের সামনে পড়তে হতো কন্ডাক্টরদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিবহন শ্রমিকরাই। রাজ্যের বেসরকারি রুটগুলির অনেক বাস বন্ধ হয়েছে, কাজ হারিয়েছেন চালক কন্ডাক্টররা। সেই পরিবহন শ্রমিকদের স্বার্থে সরকার আদৌ কোনো পরিকল্পনা করছেন কিনা তা জানাননি পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 20 জুলাই 2026 বিকেলে বিধানসভায় দীর্ঘ প্রতীক্ষিত 21 জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট পেশ করেছেন। 1993 সালের 21 জুলাই মহাকরণ অভিযানের সময় পুলিশি গুলিবর্ষণে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তে 2011 সালে এই কমিশন গঠন করা হয়েছিল। রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী বিধানসভায় এবং সাধারণ মানুষের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই কমিশন কি সুপারিশ করেছিল এবং বিগত 15 বছরে তৃণমূল সরকার তার কতটা কার্যকর করেছে বা করেনি তা স্পষ্ট করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মূল নথিপত্র এবং রেকর্ড গায়েব থাকায় কারা চূড়ান্ত গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিল তা নিশ্চিত করা যায়নি, যা তৎকালীন তদন্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। শেষে খেলার খবর। চেন্নাই গ্র্যান্ডমাস্টার 2026-এর পঞ্চম রাউন্ডে ভারতের অর্জুন এরিগাইশি এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে পরাজিত করেছেন। এই জয়ের ফলে এরিগাইশি 3.5 পয়েন্ট নিয়ে ফরাসি গ্র্যান্ডমাস্টার আলীরেজা ফিরোজার সাথে যৌথভাবে শীর্ষে পৌঁছে গেছেন। দ্বিতীয় স্থানে উজবেকিস্তানের জিএম নদির বেক আবু সাত্তারভ নিহাল সারিনকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে ঠিক তার পেছনেই রয়েছেন। প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান মৃত্যুকালে বয়স হয়েছিল 75। দুবার ব্যালন ডি'অর ফুটবলার চলতি বছরের শুরু থেকে ক্যান্সারে ভুগছিলেন। অসাধারণ ড্রিবলিং, ফিনিশিং ও হেডিং দক্ষতার জন্য বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্লেয়ার হিসেবে ধরা হতো তাঁকে। লিভারপুল ও নিউক্যাসলের হয়ে বহু ম্যাচ খেলার পাশাপাশি দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কোচিংও করিয়েছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।